नर्मदा वै नमः प्रातो नर्मदा वै नमो निशि नमस्ते नर्मदे देवी त्राहि मां भवसागरात् रुद्रदेहात् समुत्पन्ना सदा कल्कलनिनादिनि कुमारी स्वरूपे देवी रेवादेवी नमोस्तुते। মা নর্মদা তোমার জয় জয়কার হোক, জয় জয়কার হোক, জয় জয়কার হোক। সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের মূল পাঠে আসছে। মূল পাঠে আসার আগে বলে দিই, শঙ্কর নর্মদা থেকে পাঠ হচ্ছে। শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের শঙ্কর নর্মদা পাঠ 19 অবধি আপলোড করা আছে। পাঠ 19-এ বলেছিলাম শ্রী শ্রী ব্রহ্মানন্দ মহারাজের কথা, শ্রী বালানন্দজির কথা। তো ওই কথাগুলো যারা শোনেননি তাদেরকে বলবো যে আপনারা পার্ট 19 অবশ্যই শুনে নেবেন। শঙ্কর নর্মদার পার্ট 19 আসছে। এরপরে কি বলছেন লেখক? তো সেই দাই মায়ের কথা হচ্ছিল পার্ট 19-এ। ওখানে গিয়েই পাঠ বিশ্রাম করেছিলাম, পাঠের বিশ্রাম দিয়েছিলাম। সেই দাই মা যে কোনো ক্ষেত্রে কি করতেন, যে পেটে হাত বুলিয়ে দিতেন এবং তাতে খুব সহজেই বাচ্চা জন্ম নিত, মা টেরও পেত না। তো একদিন সাঁঝের বেলায় বুড়ি আমলকি গাছের হাওয়া লাগলো, একদম ডাইন বনে গেল। ডাইন বনে গেল মানে আর কি? মাথা নাড়ে, চুল ওড়ায়, বনবন করে আঁখ খোঁড়ায়, দাঁত কিরমির করে, বাদ বলে না, খালি হাউ হাউ করে। আর বাচ্চা ছেলে মেয়ে দেখলেই মারতে যায়। কানাইয়ালাল মৃদু হেসে বলল, তব ক্যা হুয়া? আর ক্যা হোগা? বুড়ো বললে যে গাঁয়ের লোক ডাইনি বুড়িকে হাত পা বেঁধে জঙ্গলে ফেলে এলো। সেখানে জঙ্গলে শের তাকে খেয়ে নিল। তারপর শের ভি বাউরা হয়ে গেল। হর রাত গায়ের মধ্যে ঘোরে আর বাচ্চা ধরে ধরে খায়। আদমি কা বাচ্চা, বকরি কা বাচ্চা, যে কোনো বাচ্চা পেলেই সে ধরে খাচ্ছে। কেউ সেই বাঘ মারতেই পারল না। জব্বলপুর থেকে এক সাহেব এলো, বড় শিকারি, শির মে টোপি, হাত মে বন্দুক, 7-8টা গোলি মারল। উসকা সব গোলি ভি শেরটা খেয়ে নিল। আটা মাখিয়ে ছোকরাটা তো হো হো করে হেসে উঠল, বলে, ভাগ বুড়া, कोई मर्दाना बंदूक से बाघ मारे? बंदूक से मारे ना, की करे मारे ताले? टांगी से मारे? टांगी से ज़रूर। अरे भैंस का दूध निकालने वाला ग्वाला, तू बूढ़ा, टांगी हिम्मत তুই বুঝবি কি করে? জঙ্গলের সাথে যে লড়াই করে সেই বোঝে। আর এক গোয়ালা বলল যে, আচ্ছা सुनाते रे टांगी की हिम्मत की बात। টাঙ্গি কি হিম্মত ক্যা রে? রাতভর জঙ্গলের মধ্যে কাঠ ভর্তি গাড়ি আমি চালাই, হাতে থাকে টাঙ্গি, টাঙ্গি ফলা জলে আর আমার চোখও জলে। কোন বাঘ সামনে আসবে? সির্ফ औरत की हिम्मत की एक कहानी सुन। তো ছোকরা ময়দার তালে দমাদম কটা করে রদ্দা লাগালো আর তারপর শুরু করলো, আমার গায়ের দুটো মেয়ে বিকেলবেলা জঙ্গলে কাঠ কুড়াতে গেছে। একজনের হাতে টাঙ্গি আর একজনের হাতে দড়ি। টাঙ্গি দিয়ে ছোট ছোট ডাল কাটবে আর দড়ি দিয়ে আঁটি বেঁধে নিয়ে আসবে। সূর্য ডুবে গেছে, জোয়ানি মেয়ের ভয় ঢর কিচ্ছু নেই। টাঙ্গিওয়ালি ডালগুলো মাপে মাপে কাটছে আর হাত বিষ দূরে দড়িওয়ালি একটা আঁটি বাজছে। এমন সময় একটা বাঘ লাফিয়ে এলো দড়িওয়ালির সামনে। সর্বনাশ! তারপর আমার গায়ের লেরকি মূর্ছা যাবার নয়, এক লাফে সে গাছের গুড়ির পেছনে দাঁড়ালো আর সোজা চোখ রাখলো বাঘের চোখের ওপরে। একধারে লেরকি, একধারে বাঘ, আর মাঝখানে সাজা গাছের কালো মোটা গুড়ি। বাঘ তো ঘোরে, সেও তত ঘুরে, বাঘ যত ঘুরছে সেও তত ঘুরছে, মাঝখানে গুড়িটার পাহারা। বাঘ আর তাকে ধরতে পারছে না। বাবা কে আজব! মেয়েটা চিৎকারও করছে না, চিৎকার শুনলেই তো অন্য মেয়েটা দেখতে পেয়ে ছুটে আসবে আর বাঘ ঘুরে গিয়ে এক লাফে তাকে ধরবে। এদিকে বাঘ বেটার জিভ দিয়ে জল ঝরছে। কতক্ষণ সে ছুকরির সঙ্গে লুকোচুরি খেলবে? বিরক্ত হয়ে সে একটা লাফ মারল। মেয়েটাও সঙ্গে সঙ্গে আড়াল হলো গুড়ির পেছনে আর বাঘের বুকটা ধাক্কা খেয়েছে গুড়িতে। তার সামনের দুটো পা বেরিয়ে আছে।
গুড়ির দুপাশ দিয়ে ঝট করে মেয়েটা বাঘের দুটো থাবা দু হাতে চেপে ধরল, আর তারপর প্রাণপণে থাবা দুটোকে টেনে রেখে ফুকার দিতে লাগলো, সাবাস সাবাস। দুসলিলেরকে ছুটিয়ে এসে বাঘ তো দেখছে বন্দি হয়ে আছে, আর হাতের টাঙিটা উঁচু করে সে তুলে ধরলো, তারপর টাঙি দিয়ে 3-4 ঘা মেরে বাঘের মাথাটা ছাতু করে দিল। এই আশ্চর্য বীরত্বজনক কাহিনী শুনে শ্রোতারা সবাই সরবে তারিফ করলো, আর বক্তা আটার তালে সজোরে একটা ঘুষি মেরে বলল, হ্যাঁ, এই হলো টাঙ্গি কি হিম্মত, আর লড়কি কি হিম্মত, আমার গাঁও কি লড়কি। তো কানাইয়ালাল মাথা নেড়ে বলল, এইখানেই গল্প শেষ হলো তো না বাপধন? তুমি তো তোমার গাঁও কা সবসে জোয়ান মারদানা, ওই 2 লড়কিকে তুমি শাদি করলে? জঙ্গলি কাঠুরে যুবকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বললে, ওই দড়িয়ালির সঙ্গে আমার পেয়ার ছিল, কিন্তু শাদি করব কি করে? বাঘটা পরবার আগেই ওকে শেষ ছটকা মেরে দিয়েছিল যে। হ্যাঁ, মেরে ফেলেছিল মেয়েটাকে শেষ পর্যন্ত? না, মরেনি, মলম দাওয়াই দিয়ে সেরে উঠেছিল, কিন্তু এক থাবায় ওর 2টো বুকই খসিয়ে দিয়েছিল ওই বাঘটা। কানাইয়ালাল কপট দীর্ঘশ্বাস ফেলল, একটু অপেক্ষা করে বলল, আর টাঙ্গিওয়ালি, তাকেও তো বিয়ে করলে পারতে। এবার উত্তর দিল সেই ছেলেটার খুড়ো। এতক্ষণ সে কোনো কথা বলেনি, এবার যেন চির বেরিয়ে উঠল, বলল, ওই লড়কির বাপ ছিল না, ছিল চাচা। চাচার কি গরম, বলে ওর সাথে শাদি দেবে, তাকে খেতে 7 বর্ষ বেগার খাটতে হবে। ওর সাথে যাকে শাদি দেবে, আমার ভাইপো মাঠে বেগার খাটবে জঙ্গল ছেড়ে 7 বছর ধরে একটা মেয়ের জন্যে। তো এতক্ষণ কেটলির মধ্যে যে চাটা ছিল আর কি, সেটার কথা বলছেন, সেটাকে গ্লাসে ঢেলে প্রত্যেকের হাতে হাতে দেওয়া হয়েছে, আর কানাইয়ালাল তার বিড়ির বান্ডিলও ঘুরিয়ে এনেছে, তো প্রত্যেকের সামনে দিয়েছে। উনুনের মুখ থেকে দুধের কড়াইটাও নেমেছে, এবারে রুটি সেঁকা হবে। চমৎকার আরামদায়ক উষ্ণতা। আজ সন্ধ্যায় কিন্তু রাজকীয় বিলাস। প্রাসাদ উপমম এই যে অট্টালিকার প্রাসাদের মতন এই অট্টালিকার আলোকোজ্জ্বল উষ্ণ কক্ষ, আর পায়ের নিচে নরম গালিচা, কাঁচের ঝকঝকে সার্সি নাগানো মেহগনি রঙের পালিশ করা সেগুন ফ্রেমের দরজা, জানলায় রঙিন পুরু পর্দা, স্প্রিংয়ের খাটে ডাল্লো পিলোর গদি, কেমব্রিজের দুগ্ধ শুভ্র চাদর, রাইটিং টেবিল, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, কুশন, আটা সেই চেয়ার, হেলান দেওয়ার আরাম কেদারা, পাশেই রয়েছে মস্ত স্নানাগার, সাদা ধবধবে তার মসৃণ মেঝে, দেয়াল, মাঝের ওপরে সেই সব শাওয়ার লাগানো বাথরুমেতে যেরকম আমাদের থাকে সেই রকম আর কি বাথ টাবও রয়েছে, আয়না রয়েছে, টাওয়েলের র্যাক রয়েছে, পরিচ্ছন্ন কমোড রয়েছে, আর একপাশে মোটা রাবার ম্যাট রয়েছে। আয়নায় ঝুলছে আমার স্ফটিক শুভ্র করে কাঁচা টেরিলিয়নের শার্ট, আর নিচে সুরাকে চকচক করছে পালিশ করা আমার জুতো। সূর্য কিছুক্ষণ হলো অস্ত গেছে, এখনও শীতটা জবেনি। সামনের প্রশস্ত বারান্দায় টিউবলাইটের তলায় আরাম কেদারায় আমি বসে আছি। সরকারি ভৃত্য আমার শার্ট কেচে জুতো পালিশ করে আমার আসনের সামনে নিচু টেবিল পেতে সসম্ভ্রমে সেলাম করে সব দিয়ে গিয়ে সবে মাত্র বিদায় নিয়েছে। ট্রেতে করে গরম কফি সাজিয়ে সামনে খাড়া হয়েছে উর্দি পরা খানসামা। টেবিলে কফি, দুধ আর চিনির পাত্র, আর আঙুলগুলো মৃদু মৃদু তখন কাঁপছে। চিনির পাত্র রয়েছে, কফিটা সাজতে গিয়ে, কফিটা তৈরি করতে গিয়ে আঙুলগুলো মৃদু মৃদু কাঁপছে। খানসামার অপরাধ নেই। জিপগাড়ি হাঁকিয়ে আসা জবরদস্ত সরকারি অফিসারকে যেভাবে আমি ঘায়েল করেছি তা দেখে বেচারি সত্যি দারুণ ঘাবড়ে গেছে। নিজের কৃতকার্যতায় আমি কি কম ঘাবড়ে গেছি? প্রায় 2 সপ্তাহ অরণ্যবাসের পর জঙ্গলি পরিব্রাজক আমি, যে আরামের আয়োজন ও ভোগের আতিশয্যের গভীরে আশ্রয় পেয়েছি, তাতেও কি কিছুটা হাম ধরছে না? আবার ফিরে আসছেন তিনি কবির চবুতারাতে। বলছেন, কবির চবুতারার পর থেকে মান্দালা জেলা, কুকুরা মঠ ছেড়ে ডিন্ডৌরি, সেখান থেকে পাকা রাস্তায় পৌঁছে পাবলিক বাস, সেই বাসে উঠে জেলা শহর মান্দালায় পৌঁছলাম বেলা তখন 3টে, 3:30।
মেকল পর্বত সানুর গভীর অরণ্য অতিক্রম করে এসেছি। বাস চলেছে নর্মদা উপত্যকার ওপর দিয়ে, শুকনো লাল পাথুরে মাটি আর মাঝে মাঝে সবুজ আবাদ। বাস চলেছে সোজা পশ্চিমে। আমার ডান ধারে দূরে নর্মদার স্রোতরেখা, মাঝে মাঝে চোখে পড়ছে রৌদ্রে চিকচিক করছে রূপলি পাহাড়, আর তার উপরে দিগন্ত আড়াল করে বিন্ধু পর্বতমালার নীলাভ ধূসর সুদীর্ঘ প্রাচীর, আর বাঁদিকে সাতপুরা পর্বতমালা, আর দুই পর্বতমালার মাঝখানে নর্মদা উপত্যকার দীর্ঘ পশ্চিমমুখী গতিকে উপলব্ধি করতে করতে চলেছি। মাকে এইভাবে দেখতে দেখতে গেলে আমাদের মায়ের কথা কত মনে পড়ে। মায়ের সম্পর্কে যে ভজনগুলো আছে, মাকে দেখতে থাকলে কখনো কারুর নিজের জীবনের কথা মনে করে, কখনো আবার কারুর মায়ের সম্পর্কে স্তবস্তুতিগুলো মনে আসতে থাকে, কখনো আবার কারুর মায়ের সম্পর্কে যে ভজনগুলো আছে সেগুলো মনে আসতে থাকে। কখনো এত আনন্দে মনটা পুরোপুরি শূন্য হয়ে যায়, কিছুই মনে আসে না, শুধুই দু চোখ ভরে মাকে দেখতে ইচ্ছে করে। मैया अमर कंठ वाली तुम हो भोले भाली, ओ मैया चार भुजा वाली तुम हो भोले भाली। तेरे गुण गाते हैं साधु बजा बजा कर ताली, मैया अमर कंठ वाली तुम हो भोले भाली। মাকে দেখলেই যেন আনন্দ। সে আনন্দ যে কেমন তার স্বাদ যে পেয়েছে সে জানে, সেটা বলে বোঝানো যায় না। কেননা মা আনন্দ কোন দিয়ে, আনন্দটাই তো মায়ের একটা রূপ। আর সে আবারও মূল পাঠে বলছেন যে ঢালু রাস্তার সুযোগ নিয়ে বাস চলেছে প্রবল গতিতে ছুটে। মান্দালা জেলার একটি প্রধান শহর ডিন্ডৌরি, নর্মদার দক্ষিণ তীরে অবস্থিত। ডিন্ডৌরি থেকে 3টি পাকা রাস্তা, পূর্ব দিকে অমরকণ্টক পর্যন্ত 61 মাইল, দক্ষিণ পশ্চিমে মান্দালা পর্যন্ত 64 মাইল, আর নর্মদা অতিক্রম করে শাহপুরা হয়ে পশ্চিম যে জব্বলপুর পর্যন্ত 90 মাইল। ডিন্ডৌরিতে ডাকবাংলো, পুলিশ থানা, ডাকঘর, হসপিটাল সবই আছে। ডিন্ডৌরি থেকে নর্মদা নানা ছোট ছোট বাঁক নিয়ে সিবনি নামক একটি ছোট গ্রামকে ডান হাতে রেখে দক্ষিণমুখী গতি নিয়েছে। বাস রাস্তা নর্মদার কাছাকাছি দিক দিয়েই যায়নি। ডিন্ডৌরি থেকে দক্ষিণ পূর্ব দিকে সাতপুরা পর্বতমালা ভেদ করে চলে গিয়েছে। গ্রামের নাম সকল। এখানে নর্মদা উপত্যকার মনোমুগ্ধকর রূপ, আর তারপরেই সাতপুরার পাহাড়ি ঘাটের শুরু। শুধু পাহাড় আর পাহাড়, আর বন আর বন। এক পাহাড়ের গা থেকে আরেক পাহাড়ের চূড়া স্পর্শ করে কোথাও অরণ্য ঢালকে বাঁ দিকে, কোথাও ডান দিকে রেখে বিপজ্জনক আঁকাবাঁকা পথে বাস চলছে, আর মাঝে মাঝে চুলের কাঁটার মতন রোমহর্ষক বাঁক। কোথাও ছবির মতন জঙ্গলি গ্রাম, কোথাও পথের পাশে বা পথের ওপর দিয়ে বয়ে চলেছে কুলুকুলু ঝর্ণাধারা। দুপুর 1:45 নাগাদ চাবি গ্রামের গায়ে বাস এসে দাঁড়ালো। পাহাড়ি ঢালুতে কয়েকটা কুটির, আর তাদের মধ্যে 2টো দোকান। সুন্দর একটা পিডাব্লিউডি বাংলো, দোকানে মূল্য চা, সিগারেট, তেলে ভাজা বড়া, ওখানে ভাজা বড়া বা বড়া পাও, ওই টাইপের বড়াগুলো, যেগুলো কেউ কেউ বড়া বলে, কেউ আলু বন্ডা বলে, ওই জাতীয় জিনিসগুলো ওদিকে বেশি পাওয়া যায়। শুকনো লাড্ডু, শুকনো মিষ্টি ওদিকে বেশি দেখা যায়, প্যাঁড়া, শুকনো লাড্ডু, শনপাপড়ি, এইগুলো এখানে খুব পাওয়া যায় ওই সব জায়গাতে। তো বলছেন শুকনো লাড্ডুও পাওয়া গেল, আর মিশন নামকিন। ডিন্ডৌরি মান্দালার পথে সাতপুরা ঘাট প্রায় 30 মাইল। ঘাট শেষ হলো দক্ষিণগামী নর্মদার কাছে এসে মানট বলে একটি জায়গায়। এখানে পাহাড় আর অরণ্যের মাঝখানে প্রশস্ত নর্মদার উপরে একটা চমৎকার পাকা পুল, আর এই পুল অতিক্রম করার পরই বাস নর্মদার উত্তর তীর ধরে চলল পথে পৌরি গ্রাম। মানট থেকে 18 মাইল দূরে নর্মদার উত্তর তটেই মান্দালা। মান্দালা গ্রাম নয়, অরণ্য নয়, পাহাড়ি আশ্রমও নয়, মস্ত শহর। মান্দালা জেলার হেডকোয়ার্টার। মান্দালা জেলার হেডকোয়ার্টার, চওড়া চওড়া রাস্তা, বড় বড় সরকারি দপ্তর আর বাংলো। পুরনো শহরে ঘিঞ্জি মহল্লা, দোকান পাট, বাজারে গিজগিজে লোক। পাহাড় বন পার হয়ে এই অচেনা শহরে দিনান্তে এসে উপস্থিত হয়েছি। অচেনা লোককে রাতের আশ্রয় কে দেবে?
তো সত্যি এরপর তাকে কে আশ্রয় দিল সেটা জানতে গেলে এর পরের পাঠ আপনাদের অবশ্যই শুনতে হবে। রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। শিবহম শিবহম শিবস্বরূপহম শিবহম শিবহম শিবস্বরূপহম নিত্যহম শুদ্ধোহম বুদ্ধোহম মুক্তোহম শিবহম শিবহম শিবস্বরূপহম।